নেই নিচে পায়জামা, পাঞ্জাবি পরে হাঙ্গামা। নেই নিচে পায়জামা, পাঞ্জাবি পরে হাঙ্গামা। এটা একান্ত ইস্টবেঙ্গল সংক্রান্ত একটা অডিও। তো আজকে একটা ম্যাচ ছিল ইস্টবেঙ্গলের নেক্সট জেন কাপে। ওই লাস্ট আর সেকেন্ড লাস্ট এইটা নির্ণায়ক ম্যাচ ছিল। তো সেখানে খুবই বিচ্ছিরিভাবে ইস্টবেঙ্গল হারলো 7-1 গোলে। তো ম্যাচটা আমার লাইভ দেখা হয়নি। তো একটা সময় আমার একজন হোয়াটসঅ্যাপ করলো যে দাদা ইস্টবেঙ্গল 7 গোল খেয়েছে। তো তখন আমি সবে ট্রেনে উঠেছি, কেন একটু লন্ডনে বেড়াতে গিয়েছিলাম। তো সবে তখন মানে ফিরেছি যেখানে থাকি। তো ট্রেনে উঠে তখন ইউটিউবটা খুললাম, ঠিক সেই মুহূর্তে দেবজিৎ রয় একটা গোল দিল। তো ম্যাচের শেষটুকু দেখলাম, ইউটিউবে দেখলাম। তো তারপর আমি কিছু লিখিনি, কেননা আমি পুরো ম্যাচটা দেখতে চাইছিলাম। কেন গতকাল আমি লন্ডনে হাইট পার্কে বসে আছি, যখন বিকেলবেলা দেখছি ওই কেনসিংটন প্যালেস, যেখানে লেডি ডায়ানা ডিভোর্সের পর থাকতো, সেটা একদম আপনার এই হাইট পার্কের মাঝে একটা রাউন্ড পন্ড আছে, পাশে বড় বড় রাজহাঁস আছে, রাজহাঁস আছে। তো ওখানে লোকজন বিকেলবেলা বসে থাকে, মানে একদম আমাদের ওই আম, সুভাষ সরোবর, বেলেঘাটার সুভাষ সরোবর বা আপনার রবীন্দ্র সরোবরের মতন একদম ওরকম পরিবেশ, সুন্দর, মানে সবুজ, মানে লন্ডনের মাঝে একটা বিশাল বড় একটা সবুজ। তো বসে আছি, তখন ইস্টবেঙ্গলের গতকালের ম্যাচটা হচ্ছিল, যে ম্যাচটা অ্যাস্টন ভিলার সাথে হারলো। তো তখন ওই একটা ছেলে বলছে দাদা ইস্টবেঙ্গল খুব বাজেভাবে খেলছে, এত জঘন্য ইস্টবেঙ্গলকে আমি দেখিনি। আমি বললাম ভাই একটু হাইট পার্কে আছি, ইস্টবেঙ্গল যা হবার সে তা তো হবেই, আমি দেখে আর কী করবো, আমি হোটেলে ফিরে দেখবো ম্যাচটা। তো দেখলাম ম্যাচটা। তো কিছু বিষয় নিয়ে বলি প্রথমে। প্রথমে বলি, আমার এক পরিচিত একজন ফ্যান আছে, মানে ইস্টবেঙ্গল ফ্যান, আমার বন্ধু স্থানীয়। সে থাকে ইউএসএতে। তো তার একটা খুব একটা অভিযোগ ছিল যে যবে থেকে শ্যামল বেসরা আইএসএলে প্রমোটেড হয়েছে, শ্যামল নাকি বল হোল্ড করছে না। মানে শ্যামল তার আগে খুব বল সুন্দর হোল্ড করতো, তো আইএসএলে ওঠার পর থেকে করছে না। তো তখন আমি বলেছি তাকে ব্যক্তিগতভাবে, এবং আমি আমার বিভিন্ন অডিওতে বলেছি যে শ্যামলের এখন বেসিক সমস্যা হচ্ছে ওর স্ট্রেংথটা কম। তো ও স্ট্রেংথ বাড়ানোর চেষ্টা করছে, এবং ও তাই ওয়ান টাচ খেলছে। তো এই গোটা নেক্সট জেন কাপে ও কিন্তু তাই করেছে, এবং সেটা করতে গেলে মুশকিল হয়েছে, কেন বিনু একটা অদ্ভুত কারণে দেবজিৎ রয়কে নামাচ্ছিল না নাম্বার 9 করে, ও শ্যামলকে ওপর দিকে নামিয়ে দিচ্ছিল নাম্বার 9 করে। এবার নাম্বার 9-এর কিছু মানে নির্দিষ্ট কাজ আছে যেটা একটা অ্যাটাকিং মিডিয়ার পক্ষে করা সম্ভব নয়, বা একটা সেন্ট্রাল মিডিয়া। শ্যামল বেস্টার নাম্বার 9 নয়। তো শ্যামল বেস্টার নিজের যেটা ছিল, মানে বল হোল্ড করছিল না, ও সেটাই করে যাচ্ছিল, ওয়ান টাচ খেলছিল। তার ফলে মানে নাম্বার 9-এ কিছুই হচ্ছিল না। দেবজিৎ অল্পক্ষণ খেলেছে, মানে গতকাল বোধহয় 8 মিনিট খেলেছে, বা জানি না, মানে খুবই অল্প সময় খেলেছে, প্রত্যেকটা ম্যাচে খুব অল্প সময় খেলেছে। ওকে নামিয়েছে তুলেছে, নামিয়েছে তুলেছে, এই কাণ্ড করে গেছে বিনো। তো তো আজকে দেখলাম যে শ্যামল বেশরা শুরুর দিকে নেমেছিল, ছিল গোটা 10-15 মিনিট ছিল। তো শ্যামল বেশরা তখন দেখলাম কিন্তু বল হোল্ড করছে, এবং উইথ স্ট্রেংথ, উইথ পাওয়ার। তো এইটা একটা ভালো জিনিস যে ও আবার ওই মানে কনফিডেন্সটা পাচ্ছে যে বল হোল্ড করা। কেন ওর ভয় ছিল যে ও এত মানে দুর্বল শারীরিকভাবে, যে ওকে ধাক্কা দিয়ে লোকে বল কেড়ে নেবে। ওর এখন স্ট্রেংথটাও বাড়ছে। তার ফলস্বরূপ আমি আমার ইউটিউবে যে ইউটিউব বলছি, আমার চ্যাট ফোরামে টুইটারে শেয়ার করেছি একটা ভিডিও শ্যামলের, যেখানে শ্যামল কিন্তু বেশ জোশের সাথে, বেশ স্ট্রেংথ সহ শক্তি ব্যবহার করে একটা বল হোল্ড করলো, এবং তারপর একটা পরিষ্কার পাস দিল, মানে পুরো তুলির টানটা শেষ করলো। একজন একজন গায়ক বা একজন শিল্পী যেটা তুলির টান হবে, সেটা একটা স্টার্টস টু এন্ড পারফেক্ট করলো। তো আমি তাকে জানালাম যে দেখো তো তোমার শ্যামল বেসরা মনে হয় এবার আবার আগের মতন বল হোল্ড করবে, এটা একটা ভালো লক্ষণ শ্যামলের পক্ষে এবং আমাদের সকলের পক্ষেই। এবার আসে যাক দেবজিৎ রায়। তো আমি গোটা ম্যাচে দেখলাম, মানে দেবজিৎ রায় অদ্ভুত খেললো, মানে খুব ভালো খেললো। মানে একজন নাম্বার 9-এর যে এইগুলো করা দরকার, একজন নাম্বার 9কে খুব তাড়াতাড়ি বলটা কন্ট্রোলে নিয়ে আসতে হবে, মানে ফার্স্ট টাচ ভালো হতে হবে, এবং তাকে হয় অ্যাক্সিলারেট করতে হবে, নয় তাকে বলটা হোল্ড করতে হবে যতক্ষণ না নিচ থেকে লোকজন উঠে আসছে। তো দেবজিৎ রায় গোটা ম্যাচে বারংবার এই কাজগুলো করে গেছে। একবার আবারও বল স্ন্যাচও করেছে পোচার হিসেবে। আমি প্রত্যেকটা ভিডিও ক্লিপ কিন্তু আলাদা আলাদা করে সেখানে শেয়ার করেছি। তো এটা খুব ভালো লক্ষণ। জানি না দেবজিৎকে হয়তো আরও আগে নামালে ভালো হতো, মানে আগের ম্যাচগুলো, আজকেও গোটা ম্যাচ খেলেছে, গোটা 50 মিনিটে ম্যাচটা খেলেছে। তো দেবজিৎকে হয়তো আগে নামালে হয়তো আরও আগেই হয়তো পুরো স্কেল আপটা করতে পারতো। তো এটা কিন্তু ইস্টবেঙ্গলের জন্য শুধু নয়, ভারতীয় ফুটবলের জন্য একটা ভালো লক্ষণ, যে একটা নাম্বার 9কে কিন্তু আমরা পেলেও পেতে পারি। মানে এখন দেবজিৎকে এটা কন্টিনিউ করে যেতে হবে,
ভালো কোচিং ওর অবশ্যই লাগবে, লোকাল কোচ লাগবে। এইসব ফিনোদের দিয়ে এদের ভরসা থাকলে কিন্তু মুশকিল আছে, সে শ্যামল বলুন বলুন। এবার গুইতের বিষয়ে আসি। তো গুইতে সম্পর্কে আমার ওই ইউএসের বন্ধু শুরু থেকে বলছিল গুইতে দেখছি সুন্দর বল হোল্ড করছে। এবার একটা জিনিস আপনাদের মনে রাখতে হবে যে শ্যামলরা কেন হোল্ড করছিল না বা পারছিল না শুরুর দিকে, বা গুইতে কেন পারছে। প্রথমত গুইতে আর গুরনাজ এরা ইন্ডিয়া আন্ডার 17 একটা স্কোয়াড ছিল, ওরা ইস্ট বেঙ্গলে জয়েন করার আগে সেই স্কোয়াডে ছিল। সেই স্কোয়াডটাকে একটা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার, আন্ডার 17 কোয়ালিফায়ারের আগে প্রায় 6 মাস ইউরোপিয়ান ট্যুর করিয়েছিল। 6 মাস ধরে তারা ইউরোপে ছিল, গোটা ইউরোপ জুড়ে বিভিন্ন দেশে তারা বিভিন্ন ম্যাচ খেলে গেছে। তো সেই জন্য গুইতের কিন্তু একটুখানি হলেও ওর একটা এক্সপোজার ছিল এই ধরনের। কিন্তু তবুও তা সত্ত্বেও আপনি যদি একটু ভালো করে লক্ষ্য করেন, গুইতে যে বল হোল্ড করছিল ও কিন্তু নিজের জোনে মোটামুটি করছিল, নিজের অর্ধে, যেখানে প্রেসিংটা খুব একটা কম। এবার যত টুর্নামেন্ট এগিয়েছে, আজকের ম্যাচটা দেখলে আরও বুঝবেন, ওর ওই জিনিসটা কিন্তু ধরে ফেলেছে অপোনেন্ট এবং খুব একটা ভালো হোল্ড করতে পারছে। মানে যখন প্রেসিং করছে, দেবজিৎ রায় কী করছে, দেবজিৎ রায় একদম মানে নিজেদের মানে সেন্টার লাইনের পেরিয়ে মানে অপোনেন্টের জোনে গিয়ে বল হোল্ড করছে, যেটা সত্যিকার টাফ নাম্বার 9-এর পক্ষে। ওইটা শ্যামল বেসার পক্ষে সম্ভব না, কেন ও ঠিক নাম্বার 9 মেটেরিয়াল নয়। কিন্তু আবার শ্যামল বেসাপ আবার অ্যাটাকিং মিডিও হিসেবে বা সেন্ট্রাল মিডিও হিসেবে যতটুকু করণীয় সেটা করতে পারে, মানে লেসার লেভেলে করতে পারতো, এখন ওকে সেটা হাই লেভেলে করতে হবে। আজকেই প্রথম দেখলাম হায়ার লেভেলে, আমি এটাকে হাই লেভেলই ধরবো, আন্ডার 18 হলেও এটা তো ক্রিস্টাল প্যালেস, মানে আমাদের তুলনায় মানে অনেকটাই এগিয়ে ওরা। তো শ্যামল কিন্তু এই ব্যাপারটা রয়েছে। এবং গুইতের আমি জানি না, গুইতে আমার একটা মনে পড়ছে এখন, বহু আগে একটা একটা বকুমের একটা টিম এসেছিলো তখন, কলকাতায় একটা সুপার সকার সিরিজ হতো। তো বকুমের একটা টিম এসেছিলো, কৃষাণুতে খেলছিল। কৃষাণুতে মানে গোটা ম্যাচে আইএফএ একাদশ একটাও প্রায় বোধহয় গোলে শট মারতে পারেনি, মানে একটাই বোধহয় গোটা ম্যাচে একটা শট মেরেছিল, মানে দূর থেকে নিজেদের বক্স থেকে একটা একটা লোকপা একটা শট, অপোনেন্ট গোলে একটা বল মেরেছিল গোটা ম্যাচে। আর কৃষাণুতে একবার ওই নিজেদের অর্ধেই একটা বল নিয়ে একটা চক্কর মেরেছিল, মানে ওরা চারিদিকে ওকে ঘিরে ধরেছিল, ও নিজে নিজে ঘুরছিল এক দু পাক ঘুরে, তা বলটা বোধহয় মনে পড়ছে না, হয়তো অপোনেন্টকে জমা দিয়ে দিচ্ছিল। তো গুইতে কিন্তু ওরকমই করে মূলত, মানে নিজেদের জায়গায় যখন ওকে প্রেস করছে, অপোনেন্ট বলছে না তুই কত ঘুরবি ঘোর, ও সেরকমই ঘুরতে থাকে একটা ছোট্ট পরিধির মধ্যে। তো এই তো গেল এই বিষয়। ওদিকে আনোয়ারের বিষয়টা নিয়ে আপনারা সবাই তো দেখেছেন যে কি হচ্ছে এই মুহূর্তে, কেননা এখানে একটা বিশাল ব্লান্ডার করে ফেলেছে কিন্তু এআইএফএফ। হ্যাঁ, এই যে নিয়মটা, যেটা আমি প্রথম বাংলা প্যাচ অডিওতে আলোচনা করেছিলাম, তো এখন ওইটা নিয়ে এখন নোংরামি চলছে। তো সবচেয়ে ভালো হয় আনোয়ার যদি ব্যাপারটা এসক্যালেট করে দেয় ফিফাতে, কারণ সেই ক্ষেত্রে আপনার এই ফিফা কিন্তু ব্যাপারটা ভালো চোখে দেখবে না। এই যে নোংরামিটা এআইএফএ বা সুপার জায়েন্ট এরা করছে, এটা ভালো চোখে দেখবে না। আর আর পড়ে রইল কি বিষয়, এই যে টোপাকুল বা অলসো নোন অ্যাজ বকফুল অফ আরামবাগ বা হারামবাগ, যাই বলুন না আপনারা, বক 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 বক, একটা ফুল, একটা মূর্খ। তো এই নিয়ে আশা করি আর আলোচনা হবে না। আমার কালকে মানে হোটেলে ফিরে দেখছিলাম, মানে নিতু কী সব উল্টোপাল্টা কথাবার্তা বলছে, মানে অসংলগ্ন। দেখুন, নিতুর মধ্যে ওই লিডারশিপ কোয়ালিটি নেই, ওর খুব লড়াকু, যা মানে একদম জান লড়িয়ে দেবো, ক্লাব বেচবো না, এই ব্যাপারটা ওর মধ্যে আছে। আর ওর ব্যাকগ্রাউন্ডে থাকাই ভালো, মানে ওকে দিয়ে না বিভিন্ন লোক কাজ করিয়ে নিয়েছে আগেকার দিনে, মানে যা পল্টু দাস বাইরে, ও হচ্ছে মানে কাজটা নামিয়ে দেওয়া, আমার অর্ডার দেওয়া বস, আমি কাজটা নামিয়ে দেবো, কিন্তু নিজের মাথা খাটিয়ে কিছু করবে, মাথা খাটিয়ে কিছু বলবে, সেটা এরও নেই। আর একজন তো আছে মানে এমন বাঙাল টোনে কথা বলে, এই রূপক, আমরা অবশ্যই করব, আমাদের এইটাও করণীয়, সেটা করণীয়। ভাই তুমি তোমার সোনার দোকান নিয়ে থাকো, ব্যবসা নিয়ে থাকো, যত সাপোর্ট করছো করো, বেশি কথা বললো না, মানে ওরকম বাঙাল টোনে, মানে অতটা মানে মানে আরেকজন আছে কেরালা, ওনাকে আমাদের এটা করতে হবে সেটা করতে হবে, মানে সৈকত একজন যে রয়েছে, এরা ঠিক মানে ভালো মানুষ, এরা ঠিক লিডার মেটেরিয়াল কেউ নয়। তো এইসব বিষয় মানে এদের কোনো কথা বলারই দরকার ছিল না। কে কোন ফালতু কোন ইউটিউবার, হ্যাঁ, সেই ইউটিউব চ্যানেল কে দেখে? ইউটিউবতে ওই ইউটিউবার তো বলেছিল যে সে যেই রাজনৈতিক দল তাকে মানে তার পৃষ্ঠপোষক বা তার
তাকে ভরণ পোষণের দায়িত্ব নিয়েছে। এটা তো মানে একদম আমাশা মুখ করে বলেছে, আমাদের এবার বন্ধুগণ অনেক আমরা পুরো বাংলা আমাদের, পুরো বাংলা আমাদের বলেছিল। তবে দেখা গেছে কি হয়েছে, যেখানে বলেছে কোনো একটা তার পার্টির লোক হয়তো বিশাল মার্জিনে জিতবে, সেখানে বিশাল মার্জিনে সে হেরে গেছে। তো এইসব লোকদের নিয়ে কথা বলার মনে হয় না কোনো দরকার আছে, বা এদের পাত্তা দেওয়ারও কোনো দরকার আছে। আর আর যেটা বলার সেটা হচ্ছে যে এখন দেখছি চতুর্দিকে ইস্টবেঙ্গলের যে কোচ আছে বিনো তাকে লোকে গালমন্দ করছে। তো জানি না মানে আপনারা জানি না মানে আপনাদের মানে কোথায় আপনাদের মানে ইন্টেলেক্ট গিয়ে নেমেছে, মানে হাঁটু আগে বলা হতো হাঁটুতে বুদ্ধি, হাঁটু ফাটু ছেড়ে মানে একদম মানে গোড়ালিতে এসে আপনাদের বুদ্ধি এসে ঠেকেছে। আপনারা ভুলে যাচ্ছেন যে গত বছর কলকাতা ফুটবল লিগে ইস্টবেঙ্গল সুপার সিক্সে উঠতো না যদি না বারংবার সিনিয়র টিম থেকে সিনিয়রদের আনা হতো, ঠিক আছে? আর গত বছর আমরা অন্যায় করেছিলাম, শুভেন্দু মান্ডিকে ছাড়িয়ে দিয়েছিলাম, তার বদলে একটা অতুলের মতন একটা ফালতু ছেলেকে মানে ফালতু ডিফেন্ডারকে আমরা প্রমোট করেছিলাম। আবার তাকে নিয়ে গর্ব করতো বিনো গর্ব করে বলতো অতুলের মতন ডিফেন্ডার তুলেছি। এখন ইদানিং দেখলাম জেসিনকে নিয়ে গর্ব করছে। বুঝতে পারছি না মানে জেসিনকে নিয়ে কেউ গর্ব করতে পারে, মানে জেসিনকে নিয়ে কেউ গর্ব করছে, মানে এটা ভাবা যায় না। মানে একজনের বুদ্ধি কোথায় এসে দাঁড়ালে, কোথায় এসে শুয়ে পড়লে সে জেসিনকে নিয়ে গর্ব করতে পারে। তো তা আপনারা ভুলে গেলেন আরএফডিএলে কিন্তু ইস্টবেঙ্গলে মোহনবাগান সুপার জায়ান্টের কাছে 5-1 গোলে হেরেছিল। ওটা 5-0 হতো একদম, খেলা শেষ হওয়ার 1 মিনিট আগে ইস্টবেঙ্গল একটা গোল শোধ করেছিল। তো ইস্টবেঙ্গল কিন্তু কিছুটা ভাগ্যের জোরে তখন বেরিয়ে গিয়েছিল আরএফডিএলের সেই কলকাতা জোনটা, মানে সুপার জায়ান্ট একটু ওরা গর্ব করে ফেলেছিল। তো ইস্টবেঙ্গলের খেলা নিয়ে কিন্তু আমরা আগে অনেক আলোচনা করেছি, মানে খেলায় কোনো আপনার শুধু যে আরএফডিএল টিম না, আন্ডার 17 টিমরা খুব একটা ভালো খেলে না, মানে টিম গেম বলে কিছু নেই, ঠিক আছে? কোনো টিম গেম বলে কিছু নেই। এবার অনেকেই বলতে পারেন যে পাঞ্জাব কেন ভালো করছে। এখন পাঞ্জাবের দুটো কারণ, প্রথমে একটা খারাপ কারণ বলি, তো একটা ভালো কারণ বলি। খারাপ কারণটা হচ্ছে পাঞ্জাবের ছেলেদের আপনি মুখে থোবনা দেখবেন, ওদের বয়স কত আপনি বুঝতে পারবেন না। মানে ওরা তো একটু নর্থ ইস্ট থেকে আসে, তো ওদের বয়স আর সার্টিফিকেট মানে আপনি বুঝতে পারবেন না। মানে 5-6 এদিক ওদিক অনায়াসে হয়ে যাবে, 6-7ও হয়ে যেতে পারে এদিক ওদিক। কিন্তু আর একটা ভালো ব্যাপার আছে, ওরা কিন্তু পাসিং গেমটা খেলে। এবার আমাদের টিমেও কি ওরকম নেই? আমাদের টিমেও আছে। ওই আপনার দক্ষিণ থেকে যেসব বার্থ সার্টিফিকেট আসে আর কি আপনার নর্থ ইস্ট থেকে 4-5-6 এদিক ওদিক হতেই পারে। তো আমাদেরও আছে ওদেরও আছে, মানে সার্টিফিকেটের একটু আছে, কিন্তু ওদের একটা অ্যাডভান্টেজ আছে যে ওদের যে কোচ রয়েছে সে অন্তত খেলাটা ঠিকঠাক করে শেখায়। মানে বয়স যতই হোক, মানে গোপদারি কামি আপনি যতই নামুন, আমরা খেলতে তো হবে, অ্যাজ আ টিম খেলতে হবে, সেটা কিন্তু ওরা করছে। কিন্তু সেইটা আমাদের এরা করছে না, মানে কোচিংটা নেই। এক হচ্ছে আপনার স্কাউটিংয়ে ভুলভাল প্লেয়ার তোলা হয়েছে, আর দ্বিতীয় হচ্ছে যাদের তোলা হয়েছে তাদের দিয়ে ঠিকঠাক খেলানো হচ্ছে না। আজকে একটা মুহূর্ত যখন শ্যামল বেসরা বলটা সুন্দর হোল্ড করে পাস করলো বা দেবজিৎ করলো, আপনার যদি টিমে যদি এইরকম আরও অনেস্টলি স্কাউটিং হতো, যদি সততার সাথে স্কাউটিং হতো এবং যদি একটা ভালো কোচ থাকতো, তাতে এই মুহূর্তগুলো গোটা ম্যাচ জুড়ে করা যেত। আজকে যে ওই শ্যামলের একটা দুটো মুহূর্ত বা দেবজিতে একাধিক মুহূর্ত, 2+5 7খানা মুহূর্ত, সেইটা 7খানা মুহূর্ত তো একটা ম্যাচে 30 বার তাহলে হতে পারতো, কিন্তু সেটা হলো না। তার কারণ আপনার স্কাউটিংটা ঠিকঠাক করে হয়নি, আর আপনার এই কোচিংটাও ঠিকঠাক করে হচ্ছে না। তো এটাই বলার ছিল, আর আর বিশেষ কিছু বলবো না। লন্ডনে গিয়েছিলাম একদমই ব্যক্তিগত ভ্রমণে। আমি মানে 2007 সালে প্রথম কর্মসূত্রে ইউকেতে গিয়েছিলাম, ওখানে ছিলাম বেশ কিছুদিন। তো এখন দেখলাম অনেক পরিবর্তন হয়ে গেছে। মাঝে একবার 1-2 বার গিয়েছিলাম ছোট্ট ভ্রমণে বা ব্যক্তিগত কাজে, কর্মসূত্রে। কিন্তু এবার একটু বেড়াতে গেলাম, দেখলাম অনেক পরিবর্তন হয়েছে, কিছু ভালো দিক কিছু মন্দ দিক। মন্দ দিকগুলো বলে কাজ নেই, কেননা পরের ছেলে পরমানন্দ, যত ভোগে যায় তত আনন্দ। তো লন্ডনের খারাপ জিনিস তুলে ধরে আমার কী লাভ, ইউকের খারাপ জিনিস অবশ্যই অনেক জিনিস আগের তুলনায় খারাপ হয়ে গেছে ওখানে। আমার লক্ষ্য ছিল কিছু ভালো জিনিস দেখা, যেটা আমাদের পক্ষে অনুকরণ বা অনুসরণ করা সম্ভব। তো সেই জন্যই যাওয়া। ওই যে আমি যে দুটো স্টেডিয়াম ট্রিপে গেলাম, একটা চেলসি স্টেডিয়াম আর একটা হচ্ছে আপনার ওই মিলওয়ালের এফসি স্টেডিয়ামটা। দুটো স্টেডিয়াম গিয়ে আমি দুটো ছোট ছোট ভিডিও করেছিলাম। তো একটাই লক্ষ্য যে একটু বোঝা যে কী কী জিনিস আমরা
অনুসরণ করতে পারি এবং তারপর আমরা আমাদের মতন ব্যাপারটাকে একটু লোকালাইজ করে নিতে পারি। মানে আমি যে মিলওয়ালের স্টেডিয়াম দেখিয়ে বলেছি যে এরকম স্টেডিয়াম হওয়া উচিত, এরকম মানে এরকম নয় যে আপনাকে এরকমই করতে হবে। মানে ইস্টবেঙ্গলকে ইস্টবেঙ্গলের মতনই করতে হবে। মোদ্দা কথা হচ্ছে আপনাকে খালি বড়লোককে দেখে লাভ নেই বা হাহুতাশ করে লাভ নেই যে রিয়েল মাদ্রিদ, বার্সেলোনা, পৃথিবীতে এরকম ৫-৬টা বড় বড় ক্লাব আছে যাদের কাছে প্রচুর টাকা, কিন্তু ভালো ফুটবল খেলে এরকম ৫০০-৬০০ ক্লাব আছে। তো তারাও ভালো ফুটবল খেলছে, তাদের হয়তো অতটা টাকা নেই বা অত বিশাল বিশাল স্টেডিয়াম নেই। তো আপনাকে কিন্তু সেই স্টেডিয়ামগুলো দেখতে হবে ওরা কে কীভাবে করেছে, মাথা খাটিয়ে করেছে। এবং তারপরে কোনোটা ডাইরেক্ট টুকবেন না, মানে ইস্টবেঙ্গলের যা আছে সে যা মানে অবস্থা রয়েছে, যা লিমিটেশনস রয়েছে, যে চ্যালেঞ্জেস রয়েছে, তার মধ্যে মাথা খাটিয়ে আমাদের দেশ অনুযায়ী স্টেডিয়ামের উন্নতি করতে হবে। যাকে এটা আর বেশি টানবো না, সকলে ভালো থাকবেন। ও অডিওটা শেষ করে মাথায় এলো যে অডিওটার যে নাম বললাম যে নেই নিচে পায়জামা, পাঞ্জাবি পরে হাঙ্গামা, এটাই তো ব্যাখ্যা দেওয়া হলো না। এটা একটাই কারণ যে আমি দেখছি বেশ কিছু ইস্টবেঙ্গল ফ্যান তারা হঠাৎ করে বলছে পাঞ্জাব দেশের গৌরব, পাঞ্জাবে এই সেই, পাঞ্জাবে এই বাঁচালো সেই বাঁচালো। আরে ভাই, তো নিজেরই তো পায়জামা খুলে গেছে, পাঞ্জাবি পায়জামা ছিঁড়ে গেছে, তো পাঞ্জাবি পরে আর লাফালাফি করছিস কেন? মানে ইস্টবেঙ্গল আর এরা ম্যাক্সিমামই হচ্ছে আপনার বিনোর অন্ধ সমর্থক। মানে এতদিন অন্তত অন্ধ সমর্থক ছিল। মানে বিনো যা করছে বলছে বিনো স্যার, বিনো স্যার, বিনো স্যার। বিনো স্যার যাদের কাছে ৬ গোল ৭ গোল খাওয়ালো সেসব টিমকে কিন্তু পাঞ্জাব এফসি হারিয়ে দিয়েছে। হ্যাঁ, এখন তারা হঠাৎ করে বলছে মানে ভারত গৌরব পাঞ্জাব। আরে ভারতের জন্য, ভারতের ঝান্ডা নিয়ে তো ইস্টবেঙ্গলও গিয়েছিল, ইস্টবেঙ্গল কেন কিছু করতে পারলো না সেটা নিয়ে কে প্রশ্ন করবে? সেটা নিয়ে তো একটু লজ্জিত হওয়া দরকার। পাঞ্জাব এটা তো একটা ক্লাব ফুটবল টুর্নামেন্ট হচ্ছে, তো পাঞ্জাবকে নিয়ে অত হইচই করার আগে ওই ওই সময়টা অন্তত ইস্টবেঙ্গল নিয়ে চর্চা করা ভালো। অন্তত ইস্টবেঙ্গল নিয়ে একটুখানি কঠোর সমালোচনা করা ভালো, যাতে করে যে নোংরামিগুলো হচ্ছে, যে বেনজল ঢুকে গেছে ইস্টবেঙ্গলে কোচিং সিস্টেমে, স্কাউটিং সিস্টেমে, সোর্সিং সিস্টেমে, সেগুলো একটু শুধরানোর দরকার। ইস্টবেঙ্গলে কোন কোন প্লেয়ার কীরকম খেলেছে তা নিয়ে আর আলাদা করে বললাম না। এই নেক্সট জেন কাপে আপনারা তো নিজের চোখে দেখতে পাচ্ছেন ভিডিওগুলো। আর এই 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 বলার ছিল, জাস্ট একটু ব্যাখ্যা দেওয়ার ছিল যে কেন বললাম ওই পাঞ্জাবি আর পাজামার ব্যাপারটা। সকলে ভালো থাকবেন।